দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা প্রথম অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায়ের নাম তোমরা দেখতেই পাচ্ছ, লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল লজিক সার্কিটস। দেখো, লজিক গেট অংশটা তোমরা একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ বিস্তারিতভাবে পড়েছো, তাই লজিক গেট অংশটাতে এক্ষুনি আমরা আলোকপাত করছি না, তার পরিবর্তে সরাসরি কম্বিনেশনাল লজিক সার্কিটে প্রবেশ করব। হ্যাঁ, তবে লজিক গেট সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তবে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, তবে পরবর্তী ক্ষেত্রে আমরা লজিক গেট নিয়েও ভিডিও বানাবার চেষ্টা করব। দেখো, কম্বিনেশনাল লজিক সার্কিট পড়তে হলে প্রথমেই জানতে হবে লজিক সার্কিট কাকে বলে। এটা তোমরা ক্লাস 11-এ প্রথম দিকে পড়েছো। লজিক গেট কাকে বলে যেমন পড়েছো, তার সাথে সাথে লজিক সার্কিট কাকে বলে সে সম্পর্কেও পড়েছো। তবুও একবার মনে করিয়ে দিই ক্লাস 12-এর শুরুতে, লজিক সার্কিট কাকে বলে। হ্যাঁ, লজিক সার্কিট হলো কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশের বেসিক বিল্ডিং ব্লকস, যা এক সেট ইনপুট গ্রহণ করে, সেই ইনপুটগুলি নিয়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করে এবং তার পরিবর্তে একটি সুনির্দিষ্ট আউটপুট প্রদান করে। এটাই হলো লজিক সার্কিট। লজিক সার্কিটের প্রকারভেদ। হ্যাঁ, লজিক সার্কিট মূলত দুই প্রকার। প্রথম কম্বিনেশনাল লজিক সার্কিট এবং দ্বিতীয় সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। দেখো, এখানে ছবিতে তোমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের বেশ কয়েকটা উদাহরণ এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটেরও বেশ কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছ। এখন একটা বিষয় না বললেই নয়, সেটা হলো তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের দ্বাদশ শ্রেণীর সিলেবাসে শুধুমাত্র কম্বিনেশনাল লজিক সার্কিটই আছে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট নেই। তাই আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়েই আলোচনা করব। হ্যাঁ, যদি কারো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সে আমাদের কম্পিউটার সায়েন্স সেগমেন্টের ভিডিওগুলি দেখতে পারে। এসব প্রথমেই আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের সংজ্ঞাটা জেনে নিই। কম্বিনেশনাল লজিক সার্কিট হলো সেই সমস্ত লজিক সার্কিট যেগুলো টাইম ইন্ডিপেন্ডেন্ট। এই টাইম ইন্ডিপেন্ডেন্ট টার্মটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে। টাইম ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হলো যাদের বা যে সমস্ত লজিক সার্কিটের আউটপুটগুলো শুধুমাত্র বর্তমান স্টেটের ইনপুট ভ্যালুগুলির উপরেই নির্ভরশীল, তাদেরকে বলা হয় কম্বিনেশনাল লজিক সার্কিট। এখন দেখো, কম্বিনেশনাল লজিক সার্কিট কিন্তু কখনোই পূর্ববর্তী স্টেটের ইনপুট ভ্যালুগুলোর উপর নির্ভরশীল নয়। দেখো, পরীক্ষার খাতায় যখনই কোনো লজিক সার্কিটের সংজ্ঞা লিখবে তখন তার সাথে অবশ্যই তার ব্লক ডায়াগ্রাম যুক্ত করবে, কারণ ব্লক ডায়াগ্রাম যুক্ত করলে নম্বরটা ভালো পাওয়া যায়। এখানে তোমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছ। দেখো, এটা কম্বিনেশনাল লজিক সার্কিটের ব্লক ডায়াগ্রাম। এখানে এন সংখ্যক ইনপুট লাইন সরাসরি যুক্ত হয়েছে। এন এর অর্থ হলো যে কোনো সংখ্যক ইনপুট লাইন, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সেটা নির্ভর করবে সেই নির্দিষ্ট কম্বিনেশনাল লজিক সার্কিটটার ক্রাইটেরিয়ার উপরে। বেশ, সেই এন সংখ্যক ইনপুট লাইন সরাসরি যুক্ত হলো কোথায় না কম্বিনেশনাল লজিক সার্কিটটাতে। এখানে নির্দিষ্ট অপারেশন পারফর্ম করা হলো এবং তার পরিবর্তে তোমরা কি পেলে না এম সংখ্যক আউটপুট লাইন। দেখো, এখানে কিন্তু এই আউটপুটগুলো শুধুমাত্র এবং শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের ইনপুটের উপরেই নির্ভরশীল। চলে এসো উদাহরণে, খুব গুরুত্বপূর্ণ। এখানে যে কটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার যাকে সংক্ষেপে মাক্স বলা হয়, ডিমাল্টিপ্লেক্সার যাকে সংক্ষেপে ডিমাক্স বলা হয়, এনকোডার, ডিকোডার ইত্যাদি। দেখো, এই যে 6খানা কম্বিনেশনাল লজিক সার্কিটের উদাহরণ তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, এই 6টাই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের দ্বাদশ শ্রেণীর সিলেবাসে আছে। অ্যাপ্লিকেশনের ক্লাস 12-এর সিলেবাসে না থাকা সত্ত্বেও আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম খুব সংক্ষেপে আলোচনা করে দেওয়া হলো। দেখো, এখানে তোমরা স্বাভাবিকভাবেই ইনপুট দিচ্ছ এবং তার পরিবর্তে আউটপুট পাচ্ছ। কম্বিনেশনাল লজিক সার্কিটই আছে, তার সঙ্গে এক্সট্রা যুক্ত হয়েছে একটা মেমোরি এলিমেন্ট। তোমরা জানো মেমোরির কাজ কি? মেমোরির কাজ হলো কোনো কিছু মনে রাখা। মনে রাখছি কেন? যাতে এই পর্যায়ের বা প্রেজেন্ট স্টেটের ইনপুটগুলো থেকে যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটাকে মেমোরির সাহায্যে মনে রেখে পুনরায় পরবর্তী স্টেটে যাতে ইনপুট হিসাবে যুক্ত করা যায়। এটাই হলো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মূল বিষয়। হ্যাঁ, কম্বিনেশনাল লজিক সার্কিটের
ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলি কি কি এমন প্রশ্নও আসে, 2 নম্বর থাকে। সাধারণত 4টি করে পয়েন্ট লিখলেই চলে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছ 6খানা পয়েন্ট লিখেছি, যার মধ্যে শেষ 2টি পয়েন্ট গঠনতন্ত্র সরল এবং খুব দ্রুত কাজ সম্পাদন করে। এই দুটো পয়েন্ট সবাই মনে রাখতে পারবে, কিন্তু এই দুটো পয়েন্ট লিখতে বারণ করব, কারণ এই দুটো পয়েন্ট প্রত্যেক ছাত্রছাত্রী লিখবে। নিজের খাতাটাকে অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে কিছুটা ইউনিক করে তোলার জন্য প্রথম 4টে পয়েন্ট মনে রাখার চেষ্টা করতে পারো। 2 নম্বরের জন্য 4টে পয়েন্টই এনাফ। দেখো, প্রথম পয়েন্টে আলোচনা করি। এটা বহুবার আগে থেকে বলেছি যে কম্বিনেশনাল লজিক সার্কিটের আউটপুট শুধুমাত্র এবং শুধুমাত্র বর্তমান স্টেটের ইনপুটগুলোর উপরেই নির্ভরশীল। বেশ, দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হলো ক্লক পালসের উপর নির্ভরশীল নয়, মানে যে কথাটা প্রথম থেকে বলছি, টাইম ইন্ডিপেন্ডেন্ট। বেশ, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? আউটপুট কিছুতেই পরবর্তী পর্যায়ে ব্যবহারের জন্য সঞ্চয় করে রাখতে পারবে না। এটা তোমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ক্ষেত্রে দেখেছো যে আউটপুটগুলো পরবর্তী ক্ষেত্রে সঞ্চয় করে রাখা যায়, কম্বিনেশনাল লজিক সার্কিটে কিন্তু যায় না। দেখো, লাল দাগ দেওয়া আছে এই অংশটার উপরে। বেশ, চতুর্থ পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। মেমোরি এলিমেন্ট থাকে না, অর্থাৎ মেমোরির ব্যবহার এখানে করা যায় না। এটা কিন্তু এই পয়েন্টটারই কনসিকুয়েন্স, মানে 3 নম্বর পয়েন্টের ফলশ্রুতি। কম্বিনেশনাল লজিক সার্কিট এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের পার্থক্য মনে রাখতেই হবে, পরীক্ষায় প্রশ্ন আসে। নম্বর কত থাকে? 2 নম্বরের জন্য 4টি পয়েন্ট মোর দ্যান এনাফ। চলো আলোচনা করি, যদিও পয়েন্টগুলো তোমাদের এতক্ষণ বুঝতেই পেরেছো তোমরা, তবুও একবার আলোচনা করে দিই। কম্বিনেশনাল লজিক সার্কিটের ইনপুটগুলি কেবলমাত্র প্রেজেন্ট স্টেটের আউটপুটের উপরই নির্ভরশীল। অন্যদিকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের আউটপুটগুলো কিন্তু লাল দাগ দিয়ে দেওয়া আছে, দেখো, প্রেজেন্ট স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস স্টেটের আউটপুটের উপরও নির্ভরশীল। দ্বিতীয় পার্থক্য, কম্বিনেশনাল লজিক সার্কিট টাইম ইন্ডিপেন্ডেন্ট, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট টাইম ডিপেন্ডেন্ট। তৃতীয় পার্থক্য, মেমোরি এলিমেন্ট কম্বিনেশনাল লজিক সার্কিটে থাকে না, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে কিন্তু মেমোরি এলিমেন্ট সবসময় থাকে। চতুর্থ পার্থক্য বা শেষ পার্থক্য, কম্বিনেশনাল লজিক সার্কিট অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে, কারণ কি? এর গঠনতন্ত্র সরল। আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কিছুটা স্থির গতিতে বা স্লোয়ার ম্যানারে কাজ করে, কারণ এর গঠনতন্ত্র কম্বিনেশনাল লজিক সার্কিটের তুলনায় জটিল। আজকের বিষয়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রত্যেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা এই প্রশ্নটাই থাকে যে এই বিষয় থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি কি নম্বর হতে পারে। হ্যাঁ, প্রথম প্রশ্ন আসতে পারে কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে, নম্বর হলো 1। সেক্ষেত্রে সংজ্ঞা লিখতে হবে এবং সাথে ব্লক ডায়াগ্রাম আঁকতেই হবে। বেশ, দ্বিতীয় প্রশ্ন আসতে পারে কম্বিনেশনাল লজিক সার্কিটের বৈশিষ্ট্যগুলি কি কি। এক্ষেত্রে নম্বর থাকবে 2, ন্যূনতম 4টি পয়েন্ট লিখতেই হবে এবং পয়েন্টগুলি যেগুলি দেখেছো তোমরা গুরুত্ব অনুসারে প্রথম দিক থেকে 4টি পয়েন্ট লিখতে হবে। বেশ, তৃতীয় প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নিয়মিতভাবে আসে, সেটা হলো কম্বিনেশনাল লজিক সার্কিট এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের পার্থক্য কি। এক্ষেত্রে 4টি পার্থক্যই ঠিকঠাক, 4টি পার্থক্য তোমরা লিখলেই 2 নম্বর পেয়ে যাবে, 2 নম্বরই থাকে এক্ষেত্রে। আর শেষ বলবো কিছু এমসিকিউ আসতে পারে, যেখানে যে কোনো একটা কম্বিনেশনাল লজিক সার্কিটের উদাহরণ দিয়ে দিতে পারে। যেমন ধরো বললো যে ডি মাল্টিপ্লেক্সার হলো একটি, এবার 4টি অপশন থাকবে, 4টি অপশনের মধ্যে থেকে তোমাকে কম্বিনেশনাল লজিক সার্কিট অপশনটা বেছে নিতে হবে। এরকম প্রশ্ন কিন্তু এমসিকিউতে আসতেই পারে। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, তবে আমাদের কমেন্ট সেকশনে সেই প্রশ্ন লিখতে পারো, অন্যথায় ইমেল করেও আমাদেরকে সেই প্রশ্নগুলি জানাতে পারো। আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আজকের মতো বিষয়টা এই পর্যন্তই। পরের দিন আমরা অ্যাডার কাকে বলে শিখব। ধন্যবাদ।